প্রিয় ছাত্রছাত্রী, আমি আগের ভিডিওতে গল্প এবং কবিতা থেকে আমার লাস্ট মিনিট সাজেশন এবং অন্যান্য গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আমি বলে দিয়েছি এবং আমার দৃঢ় বিশ্বাস তোমরা এর মধ্যেই কমন পেয়ে যাবে। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদের যে দুটো নাটক আছে, অর্থাৎ নানা রঙের দিন অজিতেশ বন্দ্যোপাধ্যায়ের লেখা এবং রবীন্দ্রনাথ ঠাকুরের ডাকঘর নাটক, এই দুটো নাটক তোমাদের আছে। তার মধ্যে নানা রঙের দিন নাটক থেকে একটা মাত্র প্রশ্ন লিখতে হবে, আর ডাকঘর নাটক থেকে তোমাদের দুটো প্রশ্নের উত্তর দিতে হবে। তো চলো আমি প্রথমেই অজিতেশ বন্দ্যোপাধ্যায়ের নানা রঙের দিন নাটক থেকে তোমাদের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো বলে দিই। দেখো, নানা রঙের দিন নাটকের প্রথম যে গুরুত্বপূর্ণ প্রশ্ন আমার মনে হয়েছে সেটা হলো যে শিল্পকে যে মানুষ ভালোবেসেছে তার বার্ধক্য নেই কালীনাথ। বক্তাকে, একজন শিল্পীর একদম মনের কথা, এই কথাটা একদম হৃদয়ের অন্তঃস্থল থেকে উঠে এসেছে। জীবনের শেষ প্রান্তে এসে অভিনেতা রজনীকান্ত চট্টোপাধ্যায় যখন তার সারা জীবনের অভিনয় জীবনের সালতামামি খুলে বসেছেন, তখন তার শেষ পর্যায়ে এসে মনে হয়েছে যে শিল্প অমর এবং শিল্পের মাঝেই শিল্পী বেঁচে থাকে। ঠিক আছে, দেহপট শনে নট সকলই মিলায়, কিন্তু শিল্পকে যে মানুষ ভালোবেসেছে তার মৃত্যু নেই, তার বার্ধক্য নেই। অর্থাৎ মানুষের মৃত্যু আছে, শিল্পের মৃত্যু নেই, এবং শিল্পের মধ্য দিয়ে শিল্পী অমরত্ব লাভ করে। এই কথাটাই কিন্তু বলতে চেয়েছেন নাট্যকার অজিতেশ বন্দ্যোপাধ্যায়। সুতরাং এই প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ। দ্বিতীয় যে প্রশ্নটা গুরুত্বপূর্ণ সেটা হলো, নানা রঙের দিন নাটকের সূচনায় যে মঞ্চসজ্জার পরিচয় আছে বা বর্ণনা আছে, সেটা সংক্ষেপে বর্ণনা করে এই প্রসঙ্গে নাটকের নামকরণের সার্থকতা আলোচনা করো। এটা আমার কাছে 2 নম্বর গুরুত্বপূর্ণ। এছাড়া 3 নম্বর যে গুরুত্বপূর্ণ প্রশ্ন সেটা হলো, একাঙ্ক নাটক হিসাবে নানা রঙের দিন নাটকটি কত সার্থক হয়েছে অ্যাজ এ ওয়ান অ্যাক্ট প্লে। তো তোমরা নিশ্চয়ই জানো যে ওয়ান অ্যাক্ট প্লে বা একাঙ্ক নাটক কাকে বলে, সেই একাঙ্ক নাটকের বৈশিষ্ট্যগুলো কি কি। এবং এ প্রসঙ্গে আমি বলে দিই যে ছোট গল্পের যে বৈশিষ্ট্য, একাঙ্ক নাটকের কিন্তু সেম বৈশিষ্ট্য, কারণ সংজ্ঞাতেই সেটা বলা হয়েছে যে singleness of aim and singleness of effect are therefore the two great canons by which we have to try the value of a short stories। সুতরাং সংজ্ঞাতেই বুঝতে পারছো যে ছোট গল্প এবং একাঙ্ক নাটক একই মুদ্রার এপিঠ ওপিঠ। তাহলে এভাবেও প্রশ্নটা দিতে পারে যে নানা রঙের দিন একাঙ্ক নাটকটিকে কি আদর্শ ছোট গল্প বলা যায়? অবশ্যই যায়, কারণ ছোট গল্পের মতো যে প্রেরণা, ছোট গল্পের যা প্রেরণা এবং তাড়না, একাঙ্ক নাটকেরও প্রেরণাও যা, তাড়নাও তাই এক, এবং দুটোর মধ্যে আমাদের বিন্দুতে সিন্ধু দর্শন ঘটে, ছোট গল্পেও তাই। এবং তীব্র একমুখীন, তীব্র গতি সম্পন্ন এবং বাহুল্য বর্জিত, এই পয়েন্ট কটা যদি তুমি লেখো তোমার উত্তর হয়ে যাবে। আচ্ছা, এরপর যে গুরুত্বপূর্ণ 3 নম্বর প্রশ্ন সেটা হচ্ছে যে সেসব দিনে কি না পারতাম, যা যেমন খুশি তাই পারতাম, কে কাকে কথা বলেছেন? সেসব দিনে বক্তা যা পারতেন তার পরিচয় দাও। 4 নম্বর প্রশ্ন, আমার প্রতিভা এখনো মরেনি, কার প্রতিভা মরেনি, তার অভিনয় প্রতিভার পরিচয় দাও। অথবা এই প্রশ্নটা অথবা দিয়েও দিতে পারে, সেটা হলো, প্রতিভা যার আছে বয়সে তার কি আসে যায়, এই তো জীবনের সত্য কালীনাথ। কে কাকে কোন প্রসঙ্গে কথাগুলি বলেছে, বক্তার প্রতিভার পরিচয় দাও। পরের প্রশ্ন, আমার আরো মনে আছে জানো সেই শান্ত গভীর পূর্ণতার কথা, কে কাকে কোন প্রসঙ্গে কথা বলেছে, কোন কথা তা গভীর, শান্ত ও পূর্ণ কেন? দেখো প্রিয় ছাত্রছাত্রী, এই ডায়লগটা নানা রঙের দিন নাটকের মূল নাটকের ডায়লগ নয়। এই নাটকটা আসলে দ্বিজেন্দ্রলাল রায়ের বিখ্যাত নাটক শাহজাহান নাটকের ডায়লগ। সেই শাহজাহান নাটকে যে গভীর পূর্ণতার কথাগুলো বলেছিলেন তিনি সুজা, তার স্ত্রী পিয়ারা বানুকে যে গভীর পূর্ণতার কথাগুলো বলেছিলেন, সেই কথাগুলোই গভীর এবং তাৎপর্যপূর্ণ। কেন? কারণ ভাইয়ে ভাইয়ের শত্রুতার কারণে সুজা এবং ঔরঙ্গজেবের যে বিরোধ, সেই বিরোধে সুজা জানতেন
যে ঔরঙ্গজেবের সঙ্গে তিনি পেরে উঠবেন না এবং পরের দিন সকালেই তার যুদ্ধ এবং সেই যুদ্ধেই তিনি মারা যাবেন। তাই জীবনে মৃত্যুর আগে যতক্ষণ তিনি বেঁচে ছিলেন ততক্ষণ জেগে থেকে স্ত্রীর গান শুনতে চেয়েছেন, কারণ সঙ্গীত কখনো হিংসার কথা বলে না, পূর্ণতার কথা বলে। এবং মৃত্যু নিশ্চিত জেনেও সুজা এত স্বাভাবিক ছিলেন যে তার সেই স্বাভাবিক থাকার শক্তি সে কোথায় পেল? এই যে আধ্যাত্মিক তাৎপর্য, এই যে বোধ, সেই বোধের কথাটা কিন্তু এখানে উল্লেখ আছে। তাই এদিক থেকে কোশ্চেনটা খুব গুরুত্বপূর্ণ। পরের প্রশ্ন, প্রাক্তন অভিনেতা রজনী চাটুর্যের প্রতিভার অপমৃত্যুর করুণ সংবাদ কে বলেছেন? এই অপমৃত্যু কিভাবে ঘটে বলে বক্তার মনে হয়েছে? আরো যে গুরুত্বপূর্ণ প্রশ্ন এই নাটক থেকে, সেটা হলো এই পবিত্রতার নামাবলীটা সেদিন হঠাৎ ফাঁস হয়ে গেল আমার সামনে। হঠাৎ পবিত্রতার নামাবলীটা কি, তা ফাঁস হওয়ার পর রজনীকান্তের কি অবস্থা হয়েছিল? পরের প্রশ্ন, কিন্তু তার আগে তুমি ওই থিয়েটার করা ছেড়ে দাও, কে কাকে কখন এ কথা বলেছিল? এই কথা শুনে বক্তার মনে কি পরিবর্তন হয়েছিল? এইটার অথবা দিয়ে এভাবেও দিতে পারে, তোমার ওই পাবলিক মানে থিয়েটারের টিকিট কেনা খদ্দেরদের আমি কাউকে বিশ্বাস করি না। কে কোন পাবলিকের প্রতি বিশ্বাস হারিয়েছিল তা লেখো। এবং আরো একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি এড়িয়ে গেছি, সেটা হলো নানা রঙের দিন নাটকে রজনীকান্ত চট্টোপাধ্যায়ের চরিত্র এবং নানা রঙের দিন নাটকে কালীনাথ সেনের চরিত্র। তো প্রিয় ছাত্রছাত্রী, আমার মনে হয় এই প্রশ্নগুলো যদি তুমি করে যাও তাহলে একাঙ্ক নাটক থেকে, এই নানা রঙের দিন নাটক থেকে তোমার আর প্রশ্ন আটকাবার কথা নয়। আর একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি এড়িয়ে গেছি, সেইটা আমি বলে দিচ্ছি। সেটা হলো, সেই রাত্রেই জীবনে প্রথম মোক্ষম বুঝলুম, বক্তা কি বুঝেছিলেন? আমি এর আগে যে প্রশ্নটা বললাম যে তোমার ওই পাবলিক মানে থিয়েটারের টিকিট কেনা খদ্দেরদের আমি বিশ্বাস করি না, এই প্রশ্নের এগেনস্টে এটা করতে পারবে। বা অভিনেতা মানে একটা চাকর, একটা জোকার, একটা ক্লাউন, বক্তা কখন এ কথা উপলব্ধি করেন, এ কথা তাৎপর্য উল্লেখ করো। তো প্রিয় ছাত্রছাত্রী, এই ছিল আমার নানা রঙের দিন নাটক থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন। এরপর আমি চলে যাচ্ছি ডাকঘর নাটকের গুরুত্বপূর্ণ প্রশ্ন। তোমরা নিশ্চয়ই জানো যে রবীন্দ্রনাথের নাটকগুলো এক একটা ভাবের বাহক। রবীন্দ্রনাথ ঠাকুর প্রথাগত বা অন্যান্য নাট্যকাররা যেভাবে নাটক লিখেছেন এবং যেভাবে তাদের নাটকগুলো উপস্থাপিত হয়েছে বা যে বক্তব্য তারা বোঝাতে চেয়েছেন, রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু ঠিক তার বিপরীত, একটু অন্য পথে হেঁটেছেন। তার বেশিরভাগ নাটকই রূপক এবং সাংকেতিক নাটক। আমাদের এই ডাকঘর নাটকটি একটি সাংকেতিক নাটক। এই নাটকে অমল বন্দি মানবাত্মার প্রতীক। সে মুক্তি চায় এবং শেষ পর্যন্ত সে মুক্তি পেয়েছে। কেন? কারণ বদ্ধ জীবন নয়, বরং অচলায়তন ভেঙে মুক্তির স্বাদ এনে দেওয়াটাই রবীন্দ্র নাটকের অন্যতম একটা বৈশিষ্ট্য। এবং রবীন্দ্রনাথের সারা জীবনের সাহিত্য চর্চা যদি আমরা একটু চিন্তা করি, তাহলে দেখব সীমার সঙ্গে অসীমের মিলন সাধন, সেই সুদূরের প্রতি আহ্বান, সীমায়িত গণ্ডি ছেড়ে অসীমের সঙ্গে মিশে যাওয়ার যে অদম্য ইচ্ছা, এটা বারবার রবীন্দ্র কাব্য, গান, নাটক সবকিছুর মধ্যে এই ভাবনাটা প্রতিফলিত হয়েছে। তো ডাকঘর নাটক থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো জেনে নাও। আমার কাছে প্রথম যে গুরুত্বপূর্ণ প্রশ্ন মনে হয়েছে সেটা হচ্ছে ডাকঘর নাটকের অমল চরিত্র। কিছু চরিত্র ভিত্তিক প্রশ্ন তোমরা করবে, তার মধ্যে ডাকঘর নাটকে অমল চরিত্র, ডাকঘর নাটকের নামকরণের সার্থকতা, তারপরে ডাকঘর নাটকে ফকির বা দাদা ঠাকুরের চরিত্র। হ্যাঁ, এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় যে এই দাদা ঠাকুর চরিত্রটা রবীন্দ্রনাথ ঠাকুরের অচলায়তন নাটক, যার অভিনয়যোগ্য ক্ষুদ্র সংস্করণ গুরু নাটক, যেটা পুরনো সিলেবাসে ক্লাস 11-এ ছিল, সেই গুরু নাটকেও আমরা কিন্তু দাদা ঠাকুর চরিত্রটাকে পাই। যে দাদা ঠাকুর মুক্ত প্রাণের প্রতীক, যে বদ্ধ মানবাত্মাকে মুক্তির পথ দেখিয়ে দিয়েছে, যে বদ্ধ মানবাত্মাকে মানস মুক্তির স্বাদ এনে দিয়েছে, সেই দাদা ঠাকুর চরিত্রটা এই নাটকে খুব গুরুত্বপূর্ণ। পরের প্রশ্ন, ডাকঘর নাটকে কে কাকে বাইরে যেতে বারণ করেছিল এবং অমলের সঙ্গে ছেলের দলের কথোপকথন নিজের ভাষায় লেখো।
খুব গুরুত্বপূর্ণ না হলেও ডাকঘর নাটকের দইওয়ালা চরিত্রটাও কিন্তু বেশ গুরুত্বপূর্ণ। এর পরের প্রশ্ন, ডাকঘর নাটকে মাধব দত্ত চরিত্রের পরিচয়। এরপর যে গুরুত্বপূর্ণ প্রশ্ন সেটা হলো, প্রশ্নটা এভাবেও দিতে পারে যে বলো যে সুধা তোমাকে ভোলেনি, সুধার পরিচয় দিয়ে ডাকঘর নাটকে সুধার উপস্থিতির তাৎপর্য ব্যাখ্যা করো। ঠিক আছে? সুধা কিসের প্রতীক? সুধা এই নাটকে পৃথিবীর প্রতীক। সে ফুল দিয়ে গেছে ঘুমিয়ে পড়া অমলকে। মর্ত ধরিত্রীর অন্তরের ভালোবাসার অর্ঘ্য এসেছে অমলের কাছে এই সুধার হাত ধরে। তাই সুধা চরিত্রটাও গুরুত্বপূর্ণ। আমার মনে হয়েছে আরো একটা প্রশ্ন গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে ডাকঘর নাটকে অমলের পরিচয় দিয়ে সে কি কি হতে চেয়েছে তা নিজের ভাষায় লেখো। পরের প্রশ্ন, চুপ অবিশ্বাসী, কথা কইও না, একদম নাটকের শেষের দিকে। বক্তা কোন প্রসঙ্গে কথা বলেছেন? বক্তার এমন মন্তব্যের কারণ কি? ডাকঘর নাটকের পরের গুরুত্বপূর্ণ প্রশ্ন, সে ভারী আশ্চর্য জায়গা। কে কোন প্রসঙ্গে এমন উক্তি করেছেন? আশ্চর্য জায়গাটির সংক্ষিপ্ত পরিচয় দাও। পরের প্রশ্ন, রাজার চিঠি অমলের কাছে এসে কিভাবে পৌঁছালো? ডাকঘর নাটক অবলম্বনে তা লেখো। পরের প্রশ্ন, সে দেশে সবাইকে যেতে হবে বাবা। বক্তা কোন প্রসঙ্গে কথা বলেছে? বক্তার এমন উক্তির কারণ ব্যাখ্যা করো। আমার কাছে এই প্রশ্নটা সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে হয়েছে, তাই আমি এটাকে ট্রিপল স্টার করে দিয়েছি। এছাড়াও সর্বশেষ প্রশ্ন, যে রূপক সাংকেতিক নাটক হিসাবে ডাকঘর নাটকের সার্থকতা বিচার করো। তো প্রিয় ছাত্রছাত্রী, এই এতগুলো প্রশ্ন বললাম আমি। এই এতগুলো প্রশ্নের মধ্যে যদি লাস্ট মিনিট সাজেশন হিসেবে আমার কাছে জানতে চাও, তাহলে আমি প্রথমেই বলবো যে ডাকঘর নাটকে অমল চরিত্র, দাদা ঠাকুর চরিত্র, ডাকঘর নাটকের নামকরণের সার্থকতা বা রূপক সাংকেতিক নাটক হিসাবে ডাকঘর নাটকের সার্থকতা, এবং ডাকঘর নাটকে সুধা চরিত্রের গুরুত্ব, চুপ অবিশ্বাসী, কথা কয়ো না, এবং সে ভারী আশ্চর্য জায়গা যে প্রশ্নটা বললাম, আর রাজার চিঠি কিভাবে অমলের কাছে এসে পৌঁছালো, আর সে দেশে সবাইকে যেতে হবে। ব্যাস, এই কটাই ছিল আমার লাস্ট মিনিট সাজেশন। তো প্রিয় ছাত্রছাত্রী, তোমাদের দুটো নাটক থেকে আমি যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো বললাম, তোমাদের হাতে এখনো সময় আছে এবং তোমরা নিশ্চয়ই এর থেকে অনেক বেশি প্রশ্ন রেডি করেছো। যদি যে প্রশ্নগুলো তোমরা করেছো সেগুলো খুব ভালো কথা, আর আমি যে প্রশ্নগুলো করলাম সেগুলো যদি তোমাদের সাজেশনের মধ্যে থেকে থাকে খুব ভালো কথা। যদি না থাকে, এখনো সময় আছে, একটু দেখে নাও। তো সবাই ভালো থেকো। আমার ভিডিওগুলো ভালো লাগলে একটু বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। ধন্যবাদ।